যাই হোক আমি কমপ্লেন করছিলাম ডিবির কাছে। পরে আমি বলছি যে তাহলে আপনি ভাই আমার এটা ডিলিট করে ফেলেন, আর যদি রিকভার করতে না পারেন ডিলিট করে ফেলেন। এটা টেকনোলজি আমি জানি না, সুতরাং অবান্তর আমি বলবো না, যেটা বুঝি না সেটা বলবো না। বাট এই হ্যাকিং হয়ে অনুমোদন স্টেটমেন্ট দিতে পারে, বক্তব্য ঢুকাই দিতে পারে। এটা আমার বাসার থেকে বলছিল অশালীন মহিলাদের ছবি যাচ্ছে আমার ইয়েতে। আমি কমপ্লেন করছি। আমি প্রথম ইয়েতে বলছি, গাড়িতে বসেই বলছি যে আমার এই চ্যানেলটা হ্যাক হয়েছে, সুতরাং এই ফেসবুক হ্যাক হয়েছে, সুতরাং আপনারা মেহরবানি করে এটা ফলো করবেন না। আর যদি কেউ এটা করে থাকেন আমি আইনের আশ্রয় চাচ্ছি, আইন প্রয়োগ এইভাবে আমি ঘোষণা করে দিচ্ছি। সেটা আছে বোধহয়, এখন হয়তো ফেসবুকে পাবো আমি। ওটা আমার সেফটির জন্য আমি করে রাখছি, বাট ইনফ্যাক্ট টেকনোলজি আমি বুঝি না। গেল এক। দ্বিতীয় আসেন, ধরেন জামাতের আমিরের এই বক্তব্য আসছে, আমার হ্যাকিং ট্যাকিং মেইন হলো তার বক্তব্যটা, এটি তো আলোচিত। উনি নারীকুলকে জঘন্য ভাষা একটা শব্দ প্রয়োগ করছেন। আপনি যদি নর্মাল করে চিন্তা করেন, এটার পর কিন্তু রাস্তায় মিছিল হয়েছে। মিছিলে যারা গেছে, আন্দোলন এমন হয়েছে যে আমির সম্পর্কে দুই গালে মারো, ঝাড়ু মারো, ঝাড়ু মিছিল ইত্যাদি ইত্যাদি হয়েছে। এটা টু সাম এক্সটেন্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন। ইফ ইট ইজ ফ্যাক্ট, তাহলে তো জঘন্য অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, যারা মাঠে নামছে তারা কারা? তারা জামাত ঘরানার লোক তো না, জামাত বিরোধী শিবিরের লোক। তো জামাত বিরোধী শিবিরের লোক তো সবসময় জামাত বিরোধী। সে তো এই ঘটনা না ঘটলেও ভোট দিত না। যে মহিলাগুলো নামছে তারাও খুব স্মার্ট ড্রেস পরা, মানে যে সমস্ত কথা আছে যে এই জামাত এই সমস্ত পোশাকের বিরোধিতা করবেন ক্ষমতায় গেলে, সেরকম পোশাক পরাও তারা ছিল। তো তারা তো জামাতকে কখনোই ভোট দিবে না, ওই স্টেটমেন্ট না বাইরেলেও ভোট দিত না। কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে তারা যদি না করে তাতে কি আসে যায়? আর আপনি যদি নর্মাল কোর্সে চিন্তা করেন, 5ই আগস্টের পর থেকে এই ঘটনাটা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত আমরা জামাতের আমিরের নানান বক্তব্য আমরা দেখছি। হয় না, এক। দুই, 5-7 দিন 10 দিন পরে নির্বাচন, সে কি ম্যাড, অ্যাবনর্মাল? সে এই স্টেটমেন্টটা দিবে, এতে কি তার ভোট বাড়বে? এইটুক কি সে বোঝে না? আমি তর্কের খাতিরে বলতেছি, আর কিছু না হোক, এইটুক বোঝে না? এটা করলে যখন ভোট কমবে, তাহলে কি এটা তার করার কথা? আপনি ধরতে পারেন বা না পারেন সেটা অন্য কথা, কিন্তু এটা করলে তার ভোট কমবে, এটা কি তার করার কথা? 3 নম্বর, জামাত ঘরানার যারা লোক, এই যে 40 লক্ষ বোরকা বানাইছে, আরে ভাই বুদ্ধি যদি থাকতো 40 লক্ষ বোরকা পরাইয়া কিছু পুরুষ লোকই মাস্টার নামাই দিতেন, সামনে কিছু মহিলা থাকতো, তারা বলতো আমরা জামাতের ভোটার, জামাতকে ফলো করতাম, জামাতকে বিশ্বাস করতাম। কিন্তু জামাতের আমির যে ঘটনাটা বলছে, যে ভাষা, আমরা আর তাকে মানুষ বুঝতে হয় এত জন বোরকা পইরা নামছে, তাইলে এটা তো আপনি কতগুলো জিনিস তো ভাই আমি বলছি না যে, মানে এটা সামঞ্জস্য থাকতে হবে। তারপরে ধরেন এটাকে আপনি যদি বারবার ক্যাশ করতে যান, এটা আপনি এস্টাবলিশ করতে, উনি বলছেন, উনি এই সব কিছু অর্থ কি দাঁড়ায় জানেন? তাকে ভয় পাওয়া, জামাতকে ভয় পাওয়া। কারণ কথিত মতে পিছনের জ্যোতির জরিপ, তাতে দুইটা দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, তাতে এক দলের 30-35% ভোট আছে। জামায়াতকে কি বিএনপি ভয় পাচ্ছে? আমি বলতেছি, এক দলের আছে 30-35% ভোট, আর এক দলের আছে 7-8-10%। তর্কের খাতিরে ধরে নিলাম, কিছু বলে ইনক্রিজ হয়েছে, না হয় 15% হয়েছে, সব মিললে ভালো 15%। জরিপ আছে, তাতে আসমান জমিন পার্থক্য। এরপর এও শুনি আবার আওয়ামী লীগও নাকি তাদেরকে ভোট দিবে। এই সব কিছু মিলিয়ে যদি আপনি হিসাব করেন, তারপরে এটা বলা অবান্তর না। তার মানে হয়তো তারা মাঠে আর এক রকম দেখতে পাচ্ছে রেজাল্ট, তাই বলা, এবং ভয় পায়, কেয়ারিং। তাহলে আমি যদি এরকম বড় দলের হইতাম, আমি তো অন্তত বলতাম না, কারণ আমার নিজের 35% ভোট আছে। আরও যদি ভোট কিছু বাড়ে, আওয়ামী লীগও যদি মানে ভোট দেয়, জামাত কি রে ভাই, কোনো আইটেমই না, কোনো ইস্যুই না। অথচ আমি ভীত না হইলে আমি কেন এটা নিয়ে এভাবে বলছি? আর যারা মাঠে নাম, তারা কেউ কোশ্চিন কালো জামাতকে ভোট দিবে না। এখনো বলছি, জামাতের বোরকা নিয়ে দাড়ি টুপি নিয়ে যদি কয়েক লক্ষ লোক নেমে বলতো, তাহলে হ্যাঁ ইয়েস আমরা জামাত করতাম, এখন করি না এই কারণে। সেটা তো আমরা পাইনি। যারা নামছে মাঠে, তারা কখন, সবচেয়ে বড় ম্যাপটা কোনটা হয়েছে, এটা এক ধরনের ক্ষতি হয়েছে আমি মনে করি। যে এইটার নিয়ম যখন মিছিল নামলো, তারপরে কিন্তু ছাত্র শিবির নেমে গেল মাঠে এবং ব্যাপকভাবে নামছে। এই যে নামছে, তারা উঠবে কি না সেটা একটা বিষয়। কারণ তাদের বক্তব্যটা হলো যে আমার জামাতের আমিরকে নিয়ে, জামাতের আমির সাহেবের ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে, এটা তাদের বক্তব্য। তারা মাঠে নামছে, এবং তাদের মাঠে নামার ফোর্সটা কিন্তু আগে যারা নামছে তাদের চেয়ে তাদের বেশি ছাড়া কম না। তো প্রধান অন্যতম না, সেটার জন্য আমি বলছি না। আওয়ামী লীগের 48% ভোট তারা পাবে যারা জামাতের বিরুদ্ধে। এটি জরিপেরটাই। আবার যদি আজিজের কথা ধরি, 91 সালের জরিপে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছিল, পারে নাই, তাহলে কি বিএনপি ক্ষমতা আসবে না?
ইফ জরিপ যদি না মেলে ওনার কথার থেকে ধরি, যদি যদি জরিপের উপর ভিত্তি করে তারা তো ভয় পাইছে যে 91 সাল যখন মেলে নাই এইটাও না মিলতে পারে, সুতরাং ভয় আছে। এই জন্য বললাম জামাত সৌভাগ্য। এবার আসেন জামাতের আমির আল জাজিরে কি বলছে, ওই বায়োলজিক্যাল কারণ টারণের দরকার নেই তোমার ব্যাখ্যার, নারী আমির হবে না, বিষয়টা উনি পরিষ্কার করছেন। কোনো আমতা আমতা নাই, আছে কোনো আমতা আমতা? নারী নেতৃত্ব নারী আমির বানাবো না। তো নারী আমির বানাবো না এটা মাইনে যে জামাত করবে করবে, না করলে না করবে। আপনি ভোট দিবেন না, আমি ভোট দিব না, XYZ ভোট দিবে না, জীবনে ক্ষমতা আসতে পারবে না। আমি কথার কথা বলছি, আমরা কেন যাই এদিকে? আল জাজিরা তো এ তো ক্লিয়ার স্ট্যান্ড, আমি আমি আমার নারী নেতৃত্ব আমরা দিব না নারীদের। এবং আপনি যদি অন্যান্য দলের কথা বলেন, আপনি শুনেন নির্বাচনী আচরণবিধি কি, নির্বাচনের এই কি জানি আরপিওতে কি আছে, 5% মহিলা। জি, হ্যাঁ, কোনো দল দিছে 5% ফুল? জামাত তো একজনও দেয় নাই, আর কোনো দল দিছে? আপনি যদি আরপিও না মানেন আপনি তো নির্বাচনের অযোগ্য। আপনি যদি রুলস অ্যান্ড রেগুলেশন আসেন, আপনি কোনো দলই তো নির্বাচনই তো বাতিল হয়ে যাবে। আপনি তো আইন ফুলফিল করতে হবে। করছেন? আইন খোঁজেন কেন? আপনি বলেন না করছে কেউ, 5% দিছে কেউ? আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ। তো করেন নাই যখন, কালকে সকালে যদি নির্বাচন কমিশন বলে যে নির্বাচনই হবে না, কি করবেন? আমি তর্কের খাতিরে বলছি, এত গল্প করে লাভ নাই। এখন আসেন আপনি 37 জরিপ। এই তো জরিপ ছাড়াই আমি বলছি, কি বলছি, যে 4 কোটি ভোটার আছে, 4.5 কোটি এরকম, গত 15 বছর তারা ভোট দিতে পারে নাই। গত 15 বছর তারা শুধু আওয়ামী লীগকে দেখছে, এবং আওয়ামী লীগের তারা তিক্ত হয়ে গেছে, কোনো সন্দেহ নাই তাদের উপরে তারা তিক্ত হয়ে গেছে। কেন? ফাইনালি দেখতে দেখতে, ভোট তো দেয় নেই, জুলাই মাসে এসে দেখছে, জুলাই মাসে এসে দেখছে ছাত্র কিভাবে হত্যা হয়, ছাত্র, কৃষক, কামার, কোমর সব হত্যা হয়েছে, সব দল আন্দোলন করছে, সব কিছু মেনে নিলাম। কিন্তু এই তরুণ ভোটাররা তো সেটা দেখছে, দেখার পর তার কি হয়েছে, যে আওয়ামী লীগ তো নাই। 5ই আগস্টের পর থেকে যারা রাজনৈতিক দল হিসাবে মাঠে আসে, আমি আবার আগেও বলছি এখনো বলছি, ভোটাররা প্রথমত তারা দায়িত্ব চিন্তা চেতনায় নিবে যে জুলাই চেতনা ধারণ করে কারা। আপনি বিজ্ঞাপন দিয়ে বললে হবে না যে আমি জুলাইয়ের পক্ষে ছিলাম, কোনো দরকার নেই আপনার। ভোটার দেখছে, কারণ 15 মাস 18 মাস আগের ঘটনা তাদের কাছে একদম স্বচ্ছ মুখস্থ। 71-এর ঘটনা না, কারণ 71 এরা দেখে নাই, কিন্তু জুলাইটা দেখছে। সুতরাং তারা জুলাই চেতনা ধারণ করে কারা সেটা তারা মাথায় নিছে, এবং এখান থেকে আপনি সরাইতে পারবেন না। জি, এরা গেলেই ভোটটা ওখানে দিবে, এ গেল এক। 2 নম্বর, অন্য দলের সাথে সম্পৃক্ত। উনি অনেকগুলো কথা বলছেন আজিজ ভাই, ধরেন আমি সবগুলো এই সত্য ধরে নিলাম, ব্যালট বানাচ্ছে, ভুয়া সিল বানাচ্ছে, ব্যালট বাক্স বানাচ্ছে, বিষয়টি তো সহজ। হ্যাঁ, আমি ব্যালট বক্স বানাইলাম, ব্যালট পেপার বানাইলাম, সিল মারলাম, বাক্স ভরলাম, তারপর কি বুথে ঢুকিয়ে দিব? বিষয়টি এত সহজ? তামাশা, হাস্যকর। আমি তো বললাম, আমি বললাম এটা হাস্যকর। এত সহজ নির্বাচন হইলে তো এটা আজিজ ভাই যেটা বলো জামাত বানাইতেছে, ঠিক আছে, ভালো কথা, জামাত আমরাও বানাই, আপনারাও বানান, সবাই বানাই ফেলান না, এই মুহূর্তে এটা সাবজেক্ট না। আর একটা কথা বলছে এনআইডি পার্সোনাল প্রপার্টি, যে এটা নিবে কেন, চাইবে কেন? যেখানে আপনার নির্বাচন কমিশন নিজে চায় স্বতন্ত্র প্রার্থীর কাছে যে আপনি 1% ভোটারের এনআইডি জমা দিবেন, তার ভোটার লিস্ট জমা দিবেন, তাহলে প্রাইভেসি কি? নির্বাচন কমিশন কিভাবে চায় যে আপনি, উনি বললো পার্সোনাল প্রপার্টি, প্রাইভেসি, আমি মানি। তাহলে 1% ভোটারের এনআইডি কার্ডের যে আমি দিব, ভোটার তালিকা দিব, ভোটার নাম্বারটা দিব, সেখানে এটা প্রাইভেসি নষ্ট হইতেছে না? এরপরে আসেন, বিএনপি বলছে তার দলের ভিতরে গুপ্ত আছে, উনি বললেন 20% আছে। তা আপনি কি এখনো হাওয়া খাইতেছেন? আপনি আছে মানে কি? আপনি চেনেন না? আপনি বিএনপিতে যদি 200 বিশ্বস্ত লোক থাকে আপনার, যে যখন যায় তাহলে তো সে বলতে পারবে এইটা গুপ্ত, ওইটা গুপ্ত, নাকি বলে রাখতেছেন? বলে রাখলে সুবিধাটা কি? বলে রাখলে সুবিধা, যদি কোনো কারণে রেজাল্ট উল্টাপাল্টা হয়েছে তখন বলবে গুপ্ত ছিল। ইউনিভার্সিটিতে যেমন হারছে এখন বলতেছে গুপ্ত ছিল, সামনে আছে, এবং ফাইনালি নির্বাচন কমিশন বাধ্য হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে দিতে। আপনি গুপ্ত 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 বলতেছেন, আপনি ধরতে পারতেছেন না, তাহলে কি রেজাল্টটা কি? আপনাকে তো বলতে হবে গুপ্তকে আইডেন্টিফাই করেন, না পারলে এটা ভেক টার্ম। এরপরে আসেন আপনি জামাত নিয়ে যে অভিযোগ, জামাত এনআইডি চায়, ওই শিবিরে যখন ইলেকশন করছে তখন তারা ভুয়া ব্যালট বক্স পাইছে, নীলক্ষেত এখনো বানাচ্ছে। এই কথাগুলো আনার মানে হচ্ছে এটা কারা করে? জামাত ছাড়া কেউ তো করার নাই। আর কি কোনো আওয়াজ উঠছে যে এটা বিএনপি করছে? না, ওঠে নাই তো, জামাত করছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে জামাত এনআইডি চায়, জামাত ব্যালট বাক্স বানায়, তারপরে জামাত আপনার
ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চায়, জামায়াত যে ঘোষণা করা হোক। পরিষ্কার এতগুলা অভিযোগ যাদের বিরুদ্ধে আমরা কেন এই জামাত নির্বাচন করতে পারবে না, হয়ে গেছে, তাহলে তো আরো সহজ হয়। মানে আপনি জিনিসগুলো কি বলতেছেন তাইলে? আপনি বলেন না এই অভিযোগগুলো থাকার পর তারপরে যখন তার সাথে আমরা নির্বাচন করতেছি, জামাত গুপ্ত রাজনীতি করতেছে। এখন পর্যন্ত আমরা দেখলাম না যে বিএনপির ভিতর থেকে 2000 লোক বাইর করে দিয়েছে, যেটি গুপ্ত বাইর করছে, কেউ বের করছে। তো গুপ্ত 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 মানে কি, টার্মটা কি খায় না ভাই মানুষ এগুলা, বাট হয়তো বলে রাখা। এটার মানে হচ্ছে ভয় ঢোকা। ভয় ঢুকলে পরে আপনি এটা বলতে পারেন যে যদি কোনো কারণে ফলাফল আপনার বিরুদ্ধে, আমি বলছি না, আমরা তো জানি না ফলাফল কে পাবে, যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি আগাম বলে রাখলে বলতে পারবে হ্যাঁ বলেছিলাম। 2 নম্বর আসেন, ভাই আরেকটা কথা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নও মানবে না। এই মানে এখন যেভাবে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে দেখা যাবে এই নির্বাচন হয়তো বহির্বিশ্ব বা পশ্চিমা বিশ্ব মানবে না। না মানলে অসুবিধা কি? না মানলে কোনো অসুবিধা নাই, ইনুস তো অপসারণ হইল। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তার মানে নির্বাচন যদি না টেকে, কিংবা নির্বাচন যদি ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ না করে বা পশ্চিমা বিশ্ব গ্রহণ না করে বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হয়, ইউনুস সাহেবের তো দফা ঠান্ডা, ওনার তো চলে যেতে হইলো। আছে প্রশাসন এবং আছে নির্বাচন কমিশন। প্রশাসনে আমরা দেখলাম দায়িত্বশীল বক্তব্য রাখতেছেন, সেনাপ্রধানও বলছেন, নানান বক্তব্য রাখতেছেন যে খুব কঠোরভাবে উনি দায়িত্ব পালন করবেন। তো এই যে কথাগুলো বলতেছেন, তাইলে তো নির্বাচন কমিশন, প্রশাসন, মানে প্রশাসন বলতে 3 বাহিনী এবং অন্যান্য ব্রোকার যারা আছে, তারা তো একটা রোল নিয়ে যাচ্ছে। তারপর যদি এত কিছু হয় তাহলে কি ওরাও ব্যর্থ? এই যে ব্যালট বাক্স টাক্স এগুলো নিয়ে সব কি খালি কথাই হচ্ছে নাকি এটা সত্য? আমি আবারও বলছি, দেশ ওইখানে নাই আপনি ব্যালট বাক্স বানাবেন, ব্যালট পেপার বানাবেন, সিল মারবেন, বইরা বাক্স ঢুকাই দেবেন বুথের মধ্যে। এত সহজ না। এইগুলো হইলো প্রোপাগান্ডা, আপনি ওই বইলে রাখা আর কি। আর বইলে রাখা যে টোটালটা ভোটার ট্রান্সফার বৈধ, আমার ভোটার আমি ট্রান্সফার করবো, অবৈধ কোথায়? 30 লাখ 3 কোটি, ওখান থেকে ভোটার এসে বলতো ওইখানে তো তারা ফেল করবে। কথাটা বুঝাইতে পারছি? এই এক জায়গার ভোটার যে আরেক জায়গায়, এই জায়গায় তো তার ভোটটা গেল গা, তাহলে কি আলাপ? আমি ওইখান থেকে ভোটার যদি চলে নিয়ে আসি, তাহলে ওইখানে ফেল করবে আমার লোক, এইখানে না হয় পাস করলো। অবৈধ কিছু না তো। অবৈধ হলে নির্বাচন কমিশন এটা ট্রান্সফার হয় কেমনে? এটা বডি ক্যামেরা ছিল। তার আগে আমি বলতেছি, রাজ্যকে 2-1টা প্রশ্ন উত্তর দিই। ভোটার ট্রান্সফার এটা হচ্ছে একটা পার্টি যখন মনে করে যে আমি 300 সিটের ভিতরে এতগুলো সিটে জিতবই না, ওই ভোট দিয়ে কী করবো, ওই ভোট ট্রান্সফার আপনি ইলেকশনে আগে করছেন, যে 1.5-2 বছর আগে করলেন। ভোটার ট্রান্সফার তো অত সহজ না। আমি ইচ্ছা করলেই তো আমি বরিশালে যা ভোটার হতে পারবো না। ইচ্ছা করলে ওখানে আমি থাকি, আমার তো যৌক্তিক প্রমাণ লাগবে। সেখানে ইলেকশন কমিশনের অনেক ঘুষ দিয়ে ভোটার ট্রান্সফার করে ফেলছে। এবং আমি বলছি 7 লাখের মতো ভোটার এই ভোটার ট্রান্সফার করছে। ওখানে ধরেন একটা ভোটার বানাইলেন, সে যদি প্রার্থী হতে চায় কি করবেন বলেন? এইসব গোজামিল তো হবে না। তারপরে ধরেন ভোটার রাতের ভোট দিনে হয়েছে না, ভোট কেন্দ্রে লোকে যেতে ব্যাপার নাই। আপনি সিল মারলেন, ডক্টর ইউনুস বলতেছে তরুণরাও জিতবে, মন্ত্রীও হবে। হ্যাঁ, এবং সব সময় এই যাবৎকাল দেখছি জামাত এনসিপি একসাথে বললেই সেই কথাই বাস্তবায়ন হয়। এখন জামাতের পক্ষে তো বলে, জামাতের পক্ষে তখন সরকার ফর্ম করে, তখন প্রথম জামাতের নাম লইছে না, কয়েকবার লইছে না। এখন তো বোঝা যাচ্ছে এটা তো ইউনুসের সরকার, ইউনুস পক্ষপাত করতেছে, হানা ভোটে হার পক্ষে ক্যাম্পিং করতেছে। তো তাকে এনসিপিতে জয়েন করুক, নাহলে জামাতে জয়েন করে ক্যাম্পিং করুক, সমস্যা নাই। ইউনুস তো নিজেই কারচুপি করবে বলে মনে হচ্ছে, নিজেই কারচুপি করবে। সুতরাং এই সন্দেহ তো আমার ভিতরে আসতে পারে। রাজ্জাকের সন্দেহ না আসে, উনি অ্যাডভোকেট মানুষ, ওনার তো যত ঝামেলা বাঁচবে ওনার তো ক্লায়েন্ট পাওয়া যাবে তত। আমি তো ঝামেলা চাই, দেশে দেওয়া হয় না। সেনাবাহিনীকে মানুষ হত্যা করার, ফাইনালি হত্যা করার ট্রেনিং দেওয়া হয়। ওই বেটায় ডাক্তার শিক্ষিত হয়েছে, তার বডি ক্যামেরা রয়েছে, ওই যে এমপি তার বডি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। ওই বেচারা তাকে ছাড়া কোনো কথা বলে নাই। তাকে বলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হবে, খালি আর্মসটা নিয়ে ভিতরে না ঢুকলে। ওটা তাদের বারণ আছে। আপনার সব জায়গায় এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের ক্ষমতায় গেলে তো ক্যান্টনমেন্ট তো উড়াই দিবে। সুতরাং তাকে গ্রেপ্তার করে নাই, এইটা আমার অভিযোগ সেনানিবাস সম্পর্কে। তাকে ঢুকতে দেয় না এটা না, সে যা ভাষায় বিয়ে করছে। আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আরে বাপের বেটা, তারেক রহমানের ওই পাস করবি তুই বেটা, ওইটা দেখায়। আর তার বলছে তো আপনি অস্ত্র রেখে যান, অস্ত্র রাখার একটা এমপি বারবার তাকে স্যার বলে কত বিনয়ের সাথে করতেছে, সে যাবেই। হ্যাঁ, শেষ পর্যন্ত তার সিনিয়র অফিসারকে লাগাই দিয়েছে, তার সাথে আবার টেলিফোনে কথা বলছে। আইন তো ভাঙতে পারবে না কেউ।
কারণ এটা সেনাবাহিনীর বোর্ডের সিদ্ধান্ত। ওখানে আপনি অস্ত্র অনেক সারা রাস্তায় রাজধানী গাড়ি চালা যায়, কি ট্রাফিক ভেঙে চুরে যায়, আমরাও যাই। ক্যান্টনমেন্টে ঢান্ডার ঢুকলেই জাহাঙ্গীর গেটে ঢুকলেই তো সোজা হয়ে যান। শুধু হয়ে যায়। এখন আবার দুঃখ প্রকাশ আছে নাকি? আপনি গণহত্যা করে দুঃখ প্রকাশ করবেন, মাপ হয়ে যাবে? আপনি ক্যান্টনমেন্টের গেট ভেঙে দিতে চান, আপনি মাপ করে দেবেন? ওকে মাপ করবে না, ওকে গ্রেপ্তার করা উচিত এবং ওকে বুট দিয়ে পেছানো উচিত, যাতে সারা দেশের 18 কোটি লোক বোঝে সেনানিবাসে এটা করা যাবে না, সেনানিবাসকে বিতর্কিত করা যাবে না। আমাদের শেষ আশ্বাস যেমন বিচার বিভাগ, তেমনি সেনানিবাস। আপনি সেনাবাহিনী তছনছ করে গেটের ভিতরে কতক্ষণ বলে ঝগড়া করছে কি দোকানে? ওর তো বেটার খেয়ালই নাই যে বডি ক্যামেরা আছে, এখন ইলেকশনে বডি ক্যামেরা কিনছে, দিবে কিন্তু এই সরকারও চিন্তা করছে, ইলেকশন কমিশন। ওই বেচারা ট্রেনিং আছে, ও তো বডি ক্যামেরা সব ভিডিও করে ফেলছে। এখন বডি ক্যামেরা করলে আজিজ ভাই, আপনার বক্তব্য শুনছিলাম আমরা। আমি এই বিষয়ে রাজ জাকির ভাইয়ের কাছে শুনতে চাই। আপনি সশস্ত্র থাকেন, কোনোভাবে আপনি ঢুকতে পারবেন না। ইভেন যদি গানম্যানও আপনার থাকে বৈধভাবে, গানম্যান তো বৈধ থাকলে আপনি ঢুকতে পারবেন না। বাট বিধান আছে। বিধান হলো ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে আপনি আগাম পারমিশন নেবেন, অথবা স্টেশন কমান্ডার থাকে তাদের কাছ থেকে পারমিশন নেবেন। তো সেক্ষেত্রে সেই পারমিশন নিশ্চয়ই তার ছিল না, থাকলে তো আর এত বাগবিতণ্ডা হইতো না। পাশাপাশি সে অনেকগুলা বাজে কথা বলেছে। সিম্পল গানম্যান, আর তার তো আর্মি সিকিউরিটি দিচ্ছে, তারটা আর ওনারটা তো এক নয়। আবার তার পক্ষে যদি যুক্তি দেন, সে যদি যায় যে হ্যাঁ গানম্যান ছাড়া যেতে পারেন, সে বলছে যে আমি কচুক্ষেত পর্যন্ত যদি যাই, মানে ক্যান্টনমেন্ট বের হওয়ার পর গানম্যানটা পাবে কোথায়, এটাও সে প্রশ্ন করছে। কিন্তু তার আচরণটা ঔদ্ধত্যপূর্ণ ছিল, মানে আরও সুন্দর হইতে পারতো, আরও সফট হইতে পারতো। আর ক্যান্টনমেন্টের নিয়ম কিন্তু জেনারেল সাহেবরা মানে আপনি জেনারেলও যদি যায়, তাকেও যদি জিজ্ঞাসাবাদ করে, তার প্রপার আনসার দেয় তারা প্রপারলি এবং খুব সফট ম্যানারে। এগুলা সে নিঃসন্দেহে আমি বলি যে ভালো কাজ করেনি। হয়তো আমি আজিজ ভাইয়ের মতো বলতে পারি না, বাট আমি এটা সমর্থন করার কোনো কারণ নাই। কিন্তু পাশাপাশি আমার কতগুলা কোয়ারি আছে এখানে। যেমন এটা নিয়ে কথা উঠছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক ক্যান্টনমেন্ট, নিরাপত্তার ব্যাপার আছে ক্যান্টনমেন্টের ভিতরে। হোল ক্যান্টনমেন্ট ইজ ফুল অফ আর্মস থাকে, কিন্তু ওখানে মেনলি মিলিটারি। তারাও নিরাপত্তার চিন্তা করতেছে, যৌক্তিক। এবং আপনি গানম্যান নিয়ে যেতে পারবেন না প্রায়র পারমিশন ছাড়া, যৌক্তিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখনই নিরাপত্তার প্রশ্ন আনবেন, সেই নিরাপত্তা কি শুধুই সেনাবাহিনীর জন্যে, মানে শুধু সেনানিবাসের সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনীর নিরাপত্তাই আমরা দিব না। দেশের সার্বভৌমত্ব দুইটা ধরন আছে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল কোনটা? আমার যে সীমানা, এই সীমানা ক্রস করে যদি, বা সীমানায় যদি হামলা করে সীমানা ক্রস করে কেউ ঢুকতে চায়, এটা সার্বভৌমত্ব ভঙ্গ হবে, রক্ষা করবে সেনাবাহিনী। আবার এই যে সেনাবাহিনী এখানে বসা, ক্যান্টনমেন্ট তো আপনার নিরাপদ জায়গা, ক্যান্টনমেন্টের নিরাপত্তার জন্যই তো করছেন। কিন্তু আমি যখন বিডিআর কিলিংটা দেখলাম, সেটা তো রাস্তায় হয় নাই, এটা পিলখানার ভিতর হয়েছে, এটা ক্যান্টনমেন্ট। কোথায় ছিলেন আপনারা? সেখানে অস্ত্র নিয়ে কারা ঢুকলো? যদি ভিতরের অস্ত্র দিয়ে করে থাকে, বের হইল কিভাবে? নিরাপত্তার প্রশ্ন বলছেন আপনি, তো নিরাপত্তার প্রশ্ন বলছেন। নিরাপত্তার প্রশ্ন 57টা অফিসার মারা গেল ক্যান্টনমেন্টের ভিতরে। আপনি যদি আপনার নিজের নিরাপত্তা দিতে না পারেন, আপনি রাষ্ট্রের নিরাপত্তা কি দিবেন? ইটস এ কোশ্চেন মার্ক। 2 নম্বর, অনেক সেনা অফিসারের প্রবেশ নিষেধ ক্যান্টনমেন্টের ভিতরে। অনেক অনেক সেনা অফিসার কিন্তু রিটায়ার্ড, কিন্তু প্রবেশ নিষেধ। কেন নিষেধ করছেন? ক্যান্টনমেন্টের কাছে প্রশ্ন করলে তারা বলবে নিরাপত্তার প্রশ্নে। বাট 57 জন অফিসার মারার দৃষ্টান্ত আমি ভুলব না। এটার ব্যাখ্যা কি? আর তো ক্যান্টনমেন্টের ভিতরে মারা গেছে। 2 নম্বর আসেন, এই ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন আগে, কতদিন আগে তা আমি জানি না। বডি ওন ক্যামেরা কার ছিল? শুধুমাত্র ওখানে সেনা অফিসারদের, অফিসার না, যারা গেটে ডিউটি করে তাদের। ছবিটা কিন্তু এমপি ওকে, সেখানে তাদের ক্যামেরায় ধারণ করছে। আমি নিশ্চিত করে বলতে পারি ক্যান্টনমেন্টের অন্তত 50-100 গজের দূরের থেকে কেউ মোবাইল দিয়েও ছবি তুলতে পারবে না। ইট ইজ সো সিকিউরড। তাহলে বডি ওন ক্যামেরায় সেইটা বের হয়ে গেল কেমনে? এটা জুলকার নায়েক সাহেবের, আমরা ফেসবুকে দেখছি, উনি নাকি এটাকে আপলোড করছেন প্রথম। উনি পেলেন কিভাবে? তাহলে সিক্রেসি আপনি রাখতেছেন না, প্রাইভেসি, সিকিউরিটি, এটা তখন থেকে বেরোইছে। আমি যে নিরাপত্তার দোহাই বারবার দিতেছি, আমার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রাখার দায়িত্ব এই সেনাবাহিনীর। 57 অফিসার তো বললামই। ইন এডিশন আয়নাগর, মেজর সিনার বুকে তাজা গুলি মারছে পুলিশ। এটা কিন্তু আপনার আভ্যন্তরীণ সার্বভৌমত্বের ভিতরে পড়ে। গত 16 বছর কি হয়েছে আমরা জানি। সেনাবাহিনী যে শুধু বলেন নিরাপত্তা, এই স্নাইপার দিয়ে গুলি করছে হেলিকপ্টার দিয়ে জুলাইতে,
তো আপনি তো আমার দেশের মানুষ মারার জন্য না, সেনাবাহিনী একমাত্র বহিঃশত্রু দ্বারা আক্রমণ হইলে, আবার যদি রাষ্ট্রের এমন কোনো রাষ্ট্রদ্রোহী হয় যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে তারা মারতে পারে। আর হলো বহিঃশত্রু যদি আমাকে আক্রমণ করে, দুইটা জায়গায় মৃত্যুর জন্য দে আর পারমিটেড, আদারওয়াইজ নট ইন নো ওয়ে। আপনি আপনার দেশের লোক মারতে পারবেন না। আমি দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের কথা বলছি। তারপর আসেন কতগুলো জিনিস মিলে যায়। আপনি এখন এই মুহূর্তে, ঘটনাটা অন্তত 2 সপ্তাহ আগের, কেউ বলে 1 মাস আগের, ঠিক আছে, এখন পাবলিশড হইল কেন? এখন এই মুহূর্তে প্রকাশ হইল কেন? 2-3 দিন 4 দিন আগে একটা আলতাফ সাহেব, ওনাদের বিএনপির লোকই, সে বলছে বিএনপির প্রার্থী চুজ করছে কারা। সেখানে সে ডিজিএফআইয়ের নাম বলছে, এনএসআইয়ের নাম বলছে, পুলিশদের নাম বলছে, এরা চুজ করে দিয়েছে প্রার্থী। তো এই যে চুজ করার সাথে আপনি যেগুলো মিলান, এবং এই মুহূর্তে এটা দেওয়া মানে কি, এই মুহূর্তে এটা পাবলিশ করা মানে কি জামাতের পক্ষে কাজ করা, যে জামাতের ভোট বাড়বে, জামাতের পক্ষে কাজ করা যদি হয়, তাহলে এই পক্ষপাতিত্ব কেন করবে? আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও বলছি, এটা কি জামাতের পক্ষে করা, যে জামাতের ভোট বাড়বে, নাকি জামাতের মাধ্যমে সিক্রেসি, মানে জামাতের ঘটনাকে কেন্দ্র করে আমার সিক্রেসি, প্রাইভেসি যে বাইর হয়ে গেল, সব কিছু মিলে যদি জামাতকে দায়ী করে, জামাত কি ভোট বেশি পাবে? যদি ভোট বেশি পায় সেজন্য করে থাকলেও তো জামাতকে ফেভার করছেন আপনি। কি রাইট আছে তাইলে তার? আর বডি অন ক্যামেরায় তাহলে তো অনেক কিছুই থাকতে পারে, শুধু কি এইটুক? নাকি এই যে যে আপনার এই যে জিনিসটা যদি জামাতের বিরুদ্ধে যায়, কথার পক্ষে গেলে তো সেটাও পক্ষপাতিত্ব, বিরুদ্ধে যদি যায় তাও তো অন্য কারো পক্ষপাতিত্ব। সো ইটস এ কোশ্চেন মার্ক। জি, অনেকগুলো প্রশ্ন আপনি তুলেছেন। আরও একটি বিষয় আমি আজিজ ভাইয়ের কাছে জানতে চাই, বিশেষ করে হ্যাকিং নিয়ে, সাইবার অ্যাটাক নিয়ে জামাতের পক্ষ থেকে বলছে তাদের বিরুদ্ধে সাইবার অ্যাটাকিং হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, আমাকে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এ বি আজিজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্বু হেনা রাজ্জাকি। বিরতিতে যাবার আগে আপনার কাছে জানতে চাওয়া ছিল যে হ্যাকিং নিয়ে যে আলোচনা চলছে, আমরা দেখলাম যে গতকালকেও একটি অভিযোগ করা হয়েছে যে আবারও সাইবার অ্যাটাক করা হয়েছে। এরপরে অভিযান চালানো হয়েছে, একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় আসলে এই সাইবার অ্যাটাকের বিষয়টি? না, দেখেন, সাইবার অ্যাটাক, আমি আর একটা পয়েন্ট বলি। ধরেন পিলখানা হত্যাকাণ্ড, এটাতে পলিটিক্স ছিল। এই হত্যাকাণ্ড প্ল্যান্ড হত্যাকাণ্ড, কারণ তখন এর আগে সব মানে অফিসারদেরকে ওখানে ক্লোজ করা হয়েছে ট্রেনিংয়ের নামে করে, প্ল্যান করে এটাকে তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যায় তখন মইনু আহমেদ আর্মি চিফ ছিল, মইনু ফখরুদ্দিনের সরকার। এটা শেখ হাসিনা এটা তাদেরকে আর্মি এটা হ্যান্ডেল করতে চাইছে, পারমিশন দেওয়া হয় নাই। এবং আর্মি ডিসিপ্লিন ফোর্স, এটা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের অধীনে থাকে, তাদের হুকুমের বাইরেও যেতে পারেন না। আবার সিনিয়র অফিসারের হুকুমের জুনিয়র অফিসার বাইরে যেতে পারে না। তো এরকম ডিসিপ্লিনের কারণে, যেমন ধরেন আমার নিকটজন আপনার আর্মিতে ছিল, আর্টিলারিতে, সে তো বলছে ক্যান্টনমেন্ট থেকে ওটাকে কুইল করা সম্ভব ছিল, কারণ আর্টিলারির রেঞ্জ হলো 25 কিলোমিটার, ক্যান্টনমেন্ট থেকে অত দূর না। কিন্তু এটা ইচ্ছে করে, পাগলের মতো বলছে এটা ইচ্ছে করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এটার তো বিচার হচ্ছে, এখন দেখা যাক কোন জায়গা দিয়ে দাঁড়ায়। তো এখন আমি এই জন্য, আপনি ধরেন এই যে সাইবার অ্যাটাক যেটা বললেন, কি হ্যাক করা, আমি যেটা দেখেছি যে ওখানে একজন সহকারী কি অপারেটর নাকি, তাকে এই টিমের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমি দেখলাম যে আজকেও দেখলাম যে তারা বলা হলো যে এসবি এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব নিয়েছে, তারা এটা ইনভেস্টিগেট করতেছে। এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, তবে তার সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার তো করা হবেই। এটা হোক, এটা সত্য উদ্ঘাটন করা হোক, এটা তো আমরাও চাই, সবাই চাই। তবে শেষ পর্যন্ত যেটা লাস্ট যে কমেন্ট করছে, সম্ভবত এটা হ্যাক হয়নি, এই কমেন্ট কিন্তু করেছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ রাষ্ট্রপতি ভবন থেকে যদি তার ইমেল আইডি ব্যবহার করে এটা করা যায়, এবং এও বলছে এক্সপার্টরা ইমেল আইডি করে কোনো আপনার এক্স হ্যান্ডেল হ্যাক করা যায় না, এটা বলা হয়েছে। তো এটা তদন্ত বোঝা যাবে। তা আমার বক্তব্য হচ্ছে যে যখন এটা ওনার একজন, ধরেন তারেক রহমান, ধরেন জামাতের আমির, এনারা তো এইসব বিশিষ্টজন, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, বড় বড় অফিসার তো নিজে মোবাইল হ্যান্ডেল করে না, নিজে অ্যাকাউন্ট হ্যান্ডেল করে না, তার পিএস করে, এপিএস করে, অমক টমক। ধর কোনো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, সাথে সাথে সিগন্যাল আসে,
আপনি ওটা ক্লোজ করে দেন। আপনি 9 ঘন্টা পরে কেন ক্লোজ করলেন? আবার আবার সারা গভীর রাতে যা কেস করলেন কেন? ওইটা ক্লোজ করলেন না 9 ঘন্টা পরে? আবার ওইটা আবার শেয়ার দিছে আপনার জামাতের এক নেতা, ওটা শেয়ার দিছে, ওটাকে শেয়ার করে সরাই দিছে। তো এই জন্য আমি বলছি যে এইটা এত সেন্সিটিভ, এটা আমি মনে করি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যেহেতু রাষ্ট্রপতি ভবন থেকে এটা হয়েছে, আমি বলবো যে তার একজন অফিসারের মোবাইল ডেটা ইউজ করে এটা হয়েছে, সুতরাং এটা তদন্ত করে এটা জনসম্পর্কে ইয়া উচিত। কারণ এটা তো রাজনৈতিক অঙ্গনেও আমাদের ইলেকশনেও এখন এটা ইনফ্লুয়েন্স করতেছে, তো সুতরাং এটা তদন্ত হওয়া উচিত। আমার কাছে এখনো পরিষ্কার না এটা কি। আজিজ ভাই, আপনার কাছে আসবো আমি। রাজ্জাকি ভাই, আসলে এইটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে কেন? বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে নারীদের বিষয়ে যে মন্তব্য করা হয়েছে সেটি নিয়ে এক ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা শুনছি। আপনি কিভাবে দেখেন আসলে বিষয়টি? না কেন? তারপরে বলা হয়েছে যে যারা ঘরের বাইরে যায়, অর্থাৎ কাজ করতে যায়, তারা, আমি ইংরেজিতে বলছি, ভালনারেবল। এবং তারপরে এটার পরে জামাতের একজন এমপি এবং খুব প্রভাবশালী এমপি, তিনি বলেছেন যারা ঝাড়ু মিছিল করেছে তারা সব বেশ্যা। কথাটা মিলল? অনুরূপ কথা তো হলো। তো সুতরাং এখন ধরেন শিবির তো বেরোই, এবং জামাতের সিস্টেম যা, জামাত ধাপে ধাপে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে নারীর বিরুদ্ধে বললেও নারী যারা জামাত করে তারা নারীর বাইরে আসবে না, জামাতের বাইরে আসবে না, কারণ তার মগজ পুরাটা ধোলাই হয়ে গেছে। তারা পৃথিবীতে নাই, তারা জামাতের মধ্যে আছে। সুতরাং এটা তো বিবেচনার বিষয় না, কিন্তু এটা তো আলোচনা হচ্ছে। আর জামাত যে ভোট কম বলেই যে এটার ব্যাপারে বলবে না তা না, কারণ আমাদের দেশে আমরা মনে করি শুধু মুসলমানের দেশের বাসিন্দা না। আমি তো আগেও বললাম যে হিল ট্যাক্সে 50টা আপনার আছে, সেক্ট আছে। আমাদের এখানে হিন্দু মুসলমান, হ্যাঁ মুসলমান 82% মতো আছে, 81% আছে। হ্যাঁ, তো এখন যদি জামাত যদি এইরকম নারী সম্পর্কে এই ধারণা থাকে, তাহলে কি এক দেশে পারিবারিক আইন কয়টা চালু করবে? তাহলে তো এই দেশে আইন চলতে হবে প্রায় আপনার 70-80টা চলতে হবে। এটা হয় অবাস্তব। তারপর ওনারা ধরেন জামাত এখন হিন্দু নমিনেশন দেয়, পূজা করে, সবই করে। হ্যাঁ, তো এখন তো তাদের ইশতেহার হয়তো দিবে শুক্রবারে, দেখবো ইশতেহারি তাদের পলিটিক্সটা কোন জায়গায় গেছে। এখন আগে তো বলতো 7 লাখের শাসন চাই, কোরআনের আইন চাই, এখন তো ওই জায়গায় নাই। এখন তো এই যে দেখেন আপনি সাইদি সাহেবের ইউটিউবে বক্তৃতা পাবেন, শোনেন, প্রত্যেকটা কাজ জামাতের সে কন্ট্রাডিক্ট করতেছে। আমরা ইশতেহারে তো আসলে ভালো ভালো জিনিসই থাকে সবসময়, সবাই ভালো ভালো প্রতিশ্রুতি দেন। এই জরিপটাকে আপনি কিভাবে দেখছেন? তাহলে তো আসলে বিএনপির জন্য অনেকটাই খুব সহজ না। জরিপ প্রথম বক্তব্য হচ্ছে ধরেন 1991 সালে যে ভোটটা হয়েছিল, পৃথিবীর কোনো জরিপ বলে নাই বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, এবং বিএনপি ওই সময় হরতাল ডাকছিল, আর আওয়ামী লীগ মিনিস্ট্রি গঠন করে ফেলছিল, মানে তারা জিতবেই। কিন্তু দেখা গেল রেজাল্ট উল্টা, বিএনপি সরকার গঠন করে ফেলছে, জামাতের কয়েকজন আনকন্ডিশনাল সাপোর্ট নিয়ে করছে না। তো এখন এই জন্য জরিপ সবসময় সত্য হয় এটা আমি মনে করি না। তবে বর্তমান যে পারসেপশন, আমার যে অনুমান, জামাতের যে তাফালিক এই ক্যান্টনমেন্ট পর্যন্ত যেখানে পাচ্ছে সেখানে উদ্যত আচরণ, তাতে করে তো যারা জামাতের বিপক্ষে আছে সব তো একদিকে চলে যাবে, এটা ঠিক চলে যাবে। এবং আওয়ামী লীগ তো এখন যে পরিস্থিতি, জামাত তো অন্ধকারের ভিতরে সরিয়ে আইনে না কই আছে, ধাপে ধাপে বাস্তবায়ন করবে। আরে কোরআন নাজিল হয়েছে ধাপে ধাপে, এটা ঠিক, কিন্তু শেষ পর্যন্ত বলছে যে কমপ্লিট কোড অফ লাইফ। এখানে তো জামাত তো ধাপে ধাপের পর না। জামাতের আমির সেক্রেটারি জেনারেল আগেও বলছিল যে কোরআন আল্লাহ তৌফিক দিয়েছে, কোরআনের আইন আমাদের বদলানোর, এখন বদলাইতেছে। সুতরাং আবার তো জামাত সম্পর্কে ধারণা করতে হবে। সুতরাং আমি বলবো যে এক কথাই বলবো যে আপনি যেটা বললেন যে জামাত যা করতেছে, এই কারণেই আমার মনে হয় ভোট সবগুলো একদিকে যাবে। যেমন রাজ্জাকি ভাই বললেন যে ঝাড়ু মিছিল তারা ভোট দিবে না, কিন্তু এর তো একটা ইম্প্যাক্ট আছে সমাজে। তাহলে তো আর জামাত যত ছোটই ভোট কম ভোট হোক এক প্রতিদ্বন্দ্বিত আওয়ামী লীগ করবেই। কারণ ভারত রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিস্ট হাসিনার যারা আছে নেতারা, উপরে যারা টাকা পয়সাওয়ালা, সবাইকে আশ্রয় দিয়েছে। এবং আমাদের সাথে যে বন্ধু বিনিময় চুক্তি আছে, সেখানে একটি ধারায় আছে, যে দেশে আশ্রয় নিল সেই দেশ যদি মনে করে যে তাকে বিচারের নামে প্রহসন বা রাজনৈতিকভাবে হ্যাকেল করা হবে, তো সেই দেশ নাও দিতে পারে। সেই কারণে এবং এছাড়াও আমাদের সাথে সম্পর্ক বরাবরই টানাপোড়েন চলছে। কিন্তু রাজনীতিতে ফিরবে কিভাবে? সেই পরিকল্পনাটা অভ্যুত্থানের শক্তি যেভাবে টানা হেঁচড়া শুরু করছে, অভ্যুত্থানের শক্তি এই নির্বাচনের এর বাইরে কেউ নাই।
তাদের ভিতরে তো একটা দরকার ছিল অন্তত পক্ষে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য। যদি সেটা না হয় সেই ফকর দিয়ে তো মানে থাকতেই পারে। আপনার পরিষ্কার যে অভ্যুত্থানের শক্তির মধ্যে ফাঁক ফোকর থাকার কারণে তারা সেই দিক দিয়ে ঢুকতে পারে। আমি রাজ্জাকিবের কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, শেষ করবো আমি। বিষয়টা সিম্পল। আপনি বললেন না আওয়ামী লীগ নাকি 48% ভোট দিতে চায়, যাদেরকে দিতে চায়। আওয়ামী লীগ যাদেরকে ভোট দিতে চায় তাদেরকেই ভোট দিবে। যারা আওয়ামী লীগ যদি মনে করে যে দলকে ভোট দিয়ে পাশ করে, যদি নির্বাচন হয়েই যাবে 12 তারিখ আমরা ধরে নিলাম সেই রূপে, যে নির্বাচনে যাদেরকে ভোট দিয়ে পাশ করাইলে আমাদের মাঠে ফেরাটা সহজ হবে, তাদেরকে তারা ভোট দিবে। আমার বিবেচনায় যদি আওয়ামী লীগ কাউকে ভোট দিবে না, তারপরেও নির্বাচন যদি হয়েই যায় তাহলে ওদেরকে আওয়ামী লীগ চাইবে, কিংবা আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করে তারা চাইবে যাতে আওয়ামী লীগ মাঠে ফেরত আসতে পারে। সেই এমন দল যে দল আসলে ফেরত আসতে পারবে নিশ্চিত, সেই দলকে আনার চেষ্টা করবে বা সেই দলের পক্ষে তারা থাকবে। এটাই সিম্পল। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।